আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আজকে আমরা দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান ক্লাস নেওয়ার কথা বলেছিলাম, তো একটু দেরি হয়ে গেল, বিদ্যুতের কিছু সমস্যা ছিল এজন্য। তো আসো আমরা পড়াশোনায় যাই। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন। আমরা তোমাদের এই চ্যাপ্টারটা স্কিপ করে গিয়েছিলাম, চ্যাপ্টারটা পড়াতে পারিনি। আশা করছি এই চ্যাপ্টারটাকে এখন শেষ করবো ইনশাআল্লাহ। তো তোমাদের সকলকে স্বাগতম। চলো আমরা আমাদের স্লাইডগুলো একটু দেখে নিই। তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে প্রস্তুত আছো। যারা ক্লাসটি সরাসরি দেখছো তারা কোনো সমস্যা হলে আমাদেরকে একটু মন্তব্য করে জানাবে ইনশাআল্লাহ। চলো, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রাসায়নিক বন্ধন, পঞ্চম অধ্যায় তোমাদের বইয়ের। তো এই লেকচার শেষে আমরা যে বিষয়গুলো জানতে পারবো সেগুলো এক নজরে একটু দেখে নিই। তোমরা যোজনী স্তর সম্পর্কে জানতে পারবে। যোজনী কাকে বলে, যোজনী স্তর কাকে বলে, যোজনী ইলেকট্রন, এই বিষয়গুলো পড়ানো হয়েছে। তারপরে দীর্ঘদিন যেহেতু তোমরা পড়া থেকে বাইরে আছো, আমরা বিষয়গুলোকে একটু রিভিউ করব। এই অধ্যায় 2 থেকে 3টি ক্লাস প্রয়োজন হবে। তার মধ্যে আজকের ক্লাসটি হচ্ছে সম্পূর্ণরূপে বেসিক একটি ক্লাস। তোমরা কতটুকু বোঝো এটি হচ্ছে দেখার বিষয়। যদি ক্লাসগুলো ভালো বোঝো তাহলে নেক্সট ইনশাআল্লাহ আমরা প্রজেক্টরের মাধ্যমে এই চ্যাপ্টারটা সম্পূর্ণ করব 2 থেকে 3টি ক্লাসের মাধ্যমে। তো এই অধ্যায় শেষে যোজনী স্তর সম্পর্কে আমরা জানতে পারবো এই আলোচনা শেষে আজকের। এরপরে জানতে পারবো যোজনী ইলেকট্রন, যোজনী সম্পর্কে। যোজনী ইলেকট্রন, যোজনী দুটি তোমরা আগে জানো, তারপরে আজকে একটু আলোচনা করব। এরপরে গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি তোমাদের খুব দরকার হবে, পরিবর্তনশীল যোজনী সম্পর্কে জানতে পারবে। এরপরে তোমরা যেটি জানতে পারবে সেটা হচ্ছে যৌগমূলক সম্পর্কে জানতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, যৌগমূলক বিষয়টি একটু কঠিন বিধায় অনেক শিক্ষার্থী এটি পড়তে চায় না, এটিকে স্কিপ করে যায়, কিন্তু এটি খুব গুরুত্বপূর্ণ। তোমার কলেজ এর পরবর্তী পর্যায়েও তোমার যৌগমূলক সম্পর্কে ধারণা থাকতে হবে। তাই আজকে এটি আমরা ভালো করে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই 4-5টি বিষয়বস্তুর উপরে আজকে লেকচারটা সাজিয়েছি। দেখো তোমরা কতটুকু বোঝো। চলো আমরা আমাদের মূল পাঠে চলে যাই। যোজনী স্তর। যখন তোমরা নবম শ্রেণীতে পড়ো তখন আমরা আলোচনা করেছিলাম যে যোজনী স্তর আসলে কোনটি, ইলেকট্রন বিন্যাস করে আমরা সেটি চিনতে পারি। তারপরে আজকে একটু দেখে আসো, একটি মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরকে যোজনী স্তর বলে। আমরা যখন একটি মৌলের ইলেকট্রন বিন্যাস করে থাকি তখন সেই ইলেকট্রন বিন্যাসের মধ্যে যতগুলো স্তর থাকবে সবার শেষের স্তরকে আমরা যোজনী স্তর বলবো। একটি উদাহরণের মাধ্যমে আমরা একটু বিষয়টি বোঝার চেষ্টা করি। দেখো এখানে যে প্রতীকটা তুলেছে এটি কার প্রতীক বলো তো? ক্লোরিনের প্রতীক। তো ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 17। চলো আমরা ইলেকট্রন বিন্যাস করি। খাতা কলম যদি থাকে তোমাদের কাছে তোমরা আমার সাথে সাথে ইলেকট্রন বিন্যাসটা করতে পারো। হ্যাঁ, প্রথমে হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p5, অর্থাৎ 17টি ইলেকট্রন আমরা বিন্যাস করলাম। এই ইলেকট্রন বিন্যাসগুলো তোমাদেরকে শিখিয়েছি অনেক ভালোভাবে নবম শ্রেণীতে থাকতে। তো এখানে দেখো ইলেকট্রন বিন্যাসটা করার পরে আমরা এখান থেকে যোজনী স্তরকে চিহ্নিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দেখো এখানে এই যে লাল কালি দিয়ে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রথম স্তর, এটি হচ্ছে প্রথম স্তর। এরপরে দেখো এই দুটি 2s2, 2p2, এই দুটি হচ্ছে দ্বিতীয় স্তর।
আর এই যে বক্স করা স্তরটা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে তৃতীয় স্তর। এই ইলেকট্রন বিন্যাসে এই তৃতীয় স্তরে দুইটি অরবিটাল আছে, 3s এবং 3p। এই দুটি অরবিটালেই হচ্ছে আমাদের যোজনীয় স্তর বা সর্বশেষ শক্তি স্তর। বুঝতে পেরেছো তোমরা? তাহলে এখানে যোজনীয় স্তর হবে কি, 3s3p মিলে যেই স্তরটা আছে দুটি অরবিটাল মিলে, এটাই হবে আমাদের যোজনী স্তর। বুঝতে পেরেছো তোমরা? চলো আমরা আরও একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। কার প্রতীক দেখতে পাচ্ছ তোমরা? এটি হচ্ছে অ্যালুমিনিয়ামের প্রতীক। অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 13। তো তোমরা এর ইলেকট্রন বিন্যাসটা করে ফেলো। ইলেকট্রন বিন্যাস করে দেখো, ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, 2s2, হ্যাঁ, 2p6, 13টি ইলেকট্রন আমরা বিন্যাস করব, 3s2, 3p1। তো তোমরা একটু বলো তো এটার কোনটি হচ্ছে সর্বশেষ শক্তি স্তর? এইটি হচ্ছে সর্বশেষ শক্তি স্তর। তো সর্বশেষ শক্তি স্তর আশা করি চিনতে পারবে তোমরা। তোমাদের কয়েকটি বাড়ির কাজ আমি দিয়ে দিচ্ছি, এগুলো একটু বাসায় আজকে কমপ্লিট করবে। ফসফরাস এবং নাইট্রোজেনের যোজনীয় স্তর তোমরা চিহ্নিত করবে। অবশ্যই কাজটি কমপ্লিট করে আমাকে একটু কমেন্টসের মাধ্যমে তোমরা জানিয়ে দেবা যে হ্যাঁ স্যার আমরা পেরেছি। পরে করলেও চলবে, এখন করতে হবে না। তো যোজনীয় স্তর সম্পন্ন করলাম আমরা। এরপরে দেখি যোজনী ইলেকট্রন কাকে বলে। এটিও আমরা শিখিয়েছি। যোজনী ইলেকট্রন কাকে বলে চলো একটু দেখে নিই। একটি মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকে তাকে যোজনী ইলেকট্রন বলে। একটু আগে আমরা সর্বশেষ শক্তি স্তর চিহ্নিত করেছি। ওই সর্বশেষ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকবে ওই ইলেকট্রন সংখ্যাই হবে বা ওই ইলেকট্রনগুলোই হবে যোজনী ইলেকট্রন। তো চলো আমরা একটু উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার হই। সালফার, হ্যাঁ, এখানে একটু ভুল হয়েছে, সালফারের পারমাণবিক সংখ্যা হবে 16। চলো এর ইলেকট্রন বিন্যাস করি। 1s2, 2s2, 2p6, 3s2, 3p4। ইলেকট্রন বিন্যাস ঠিক আছে, এখানে একটু ভুল হয়েছে। তোমরা সালফারের পারমাণবিক সংখ্যা 16 লিখে নাও। 16 লিখে ইলেকট্রন বিন্যাসটা করে দেখো, 1s2, 2s2, 2p6, 3s2, 3p4 আসে। তো চলো আমরা একটু জানার চেষ্টা করি এখানে যোজনী ইলেকট্রন কোনটি। তো যোজনী ইলেকট্রন জানতে হলে আমাকে সবার আগে জানতে হবে যোজনী স্তর বা সর্বশেষ শক্তি স্তর। এখানে দেখো এটি হচ্ছে প্রথম স্তর, এটি হচ্ছে দ্বিতীয় স্তর, এইটা হচ্ছে আমাদের যোজনী স্তর। তাহলে যোজনী স্তর আগে আমরা শিখেছি, এখানেও কমপ্লিট হলাম। এটি হচ্ছে আমাদের যোজনী স্তর। একটু খেয়াল করো এই যোজনী স্তরে মোট কয়টি ইলেকট্রন আছে? 2s এর উপর আছে 2টি ইলেকট্রন এবং 2pর উপরে আছে 4টি ইলেকট্রন। তাহলে মোট কয়টি ইলেকট্রন হবে? মোট 6টি ইলেকট্রন। এই 6টি ইলেকট্রনই হচ্ছে আমাদের যোজনী ইলেকট্রন। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। চলো আমরা আরও একটি উদাহরণের মাধ্যমে বিষয়টা আরেকটু ক্লিয়ার হই। সিলিকন, এখানে সিলিকনেরও ভুল হয়েছে। এটা সিলিকনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 14। আসলে কারেন্ট ছিল না, রাতে টাইপ করেছে, এই জন্য ভুল হয়েছে। ইলেকট্রন বিন্যাস ঠিক আছে। তোমরা সিলিকনের পারমাণবিক সংখ্যা একটু 14 লিখে নাও প্লিজ। তো ইলেকট্রন বিন্যাস করে দেখো, 1s2, 2s2, 2p6, 3s2, 3p2। তাহলে সিলিকনের পারমাণবিক সংখ্যা 14, তার ইলেকট্রন বিন্যাস আমরা করলাম। তো এখানে যোজনী ইলেকট্রন তোমরা নির্ণয় করতে পারবে? যদি পারো আমাকে একটু করে দেখাও। দেখো এটা হচ্ছে আমাদের সর্বশেষ শক্তি স্তর, অর্থাৎ 2s2, 2p2। এখানে 2p2 হবে না, এটা হবে 3p2। উপরেরটাও 3p4 হবে না, উপরেরটাও 2p4 হবে না, 3p4 হবে। এখানে একটু ভুল আসছে টাইপে। 3s2, 3p2, নিশ্চয়ই তোমরা ভুলটা কারেকশন করেছ। তো এখানে দেখো কয়টি ইলেকট্রন আছে, যোজনী ইলেকট্রন কয়টা হবে? যোজনী ইলেকট্রন হবে 4টি। 3s-এ আছে 2টি ইলেকট্রন আর 3p-তে আছে 2টি ইলেকট্রন। মোট কয়টি হবে? মোট হবে 4টি ইলেকট্রন। তাহলে এখানে যোজনী ইলেকট্রন কত? যোজনী ইলেকট্রন হচ্ছে 4টি। যোজনী ইলেকট্রন হচ্ছে 4টি।
তো এরপরে আমরা বাড়ি কাজ দেব। ক্যালসিয়াম এবং আর্গনের যোজনীর ইলেকট্রন তোমরা নির্ণয় করে আমাকে একটু দেখাবে। ক্যালসিয়াম এবং আর্গনের যোজনী ইলেকট্রন তোমরা আমাকে একটু নির্ণয় করে দেখাবে। ওকে, এরপরে চলো আমরা একটু জানার চেষ্টা করি ধাতু কাকে বলে। এটিও তোমরা জানো, আমরা জানি একটি মৌলের ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ শক্তি স্তরে যদি 1, 2, 3টি ইলেকট্রন থাকে তাহলে তারা ধাতু হয়। তবে এটির একটু সীমাবদ্ধতা আছে, এটা শুধু এস এবং পি ব্লক মৌলের ক্ষেত্রেই আমরা এইভাবে চিহ্নিত করতে পারবো। তাহলে বলো তো ধাতু কাকে বলে? একটি মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে 1, 2 বা 3টি ইলেকট্রন থাকে তাহলে তারা কি হয়? ধাতু হয়। তোমরা এগুলো জানো, তারপরেও একটু দেখাচ্ছি আমি। চলো আমরা একটু ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার হই। কার প্রতীক দেখাচ্ছি বলো তো? সোডিয়ামের প্রতীক। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। চলো এর একটু ইলেকট্রন বিন্যাস করি। 1s2, 2s2, 2p6, 3s1। তো একটু খেয়াল করো এখানে সর্বশেষ শক্তি স্তর কোনটা বলো তো? এইটি হচ্ছে আমাদের সর্বশেষ শক্তি স্তর। এখানে ইলেকট্রন আছে কয়টা? ইলেকট্রন আছে কয়টা একটু বলো তো তোমরা? একটি ইলেকট্রন আছে। তো আমরা জানি 1, 2 অথবা 3টি ইলেকট্রন থাকলে তাদেরকে কি বলে? ধাতু বলে। তাহলে এটা কি হবে? ধাতু হবে। কেন হবে? দেখো, যেহেতু সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন বিদ্যমান, তাই এটি একটি ধাতু। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরে আমরা আরও একটি উদাহরণ দেখি। ম্যাগনেসিয়াম 12, হ্যাঁ, 1s2, 2s2, 2p6, 3s2। তো 3s2 বলো তো এখানে সর্বশেষ শক্তি স্তর কোনটি? সর্বশেষ শক্তি স্তর হচ্ছে এই অংশটা। তো এখানে কয়টা ইলেকট্রন আছে বলো তো তোমরা একটু? এখানে ইলেকট্রন আছে 2টি। যদি 2টি ইলেকট্রন থাকে তাহলে কি এটি ধাতু হবে? অবশ্যই ধাতু হবে। কারণ আমরা জানি 1, 2, 3টি ইলেকট্রন যদি সর্বশেষ শক্তি স্তরে থাকে তাহলে তারা কি হয়? ধাতু হয়। যেহেতু ম্যাগনেসিয়াম এর ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন বিদ্যমান, তাই এটি একটি ধাতু। এটি কার প্রতীক? ক্যালসিয়াম। এটি পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, সালফার, ক্লোরিন। এরা ধাতু না অধাতু, বা এদের মধ্যে কোনগুলো ধাতু? তোমরা এগুলো একটু বাড়িতে প্র্যাকটিস করবে। আজকে প্র্যাকটিস করে অবশ্যই আমাকে জানাবে যে কোনটি ধাতু কোনটি অধাতু তোমরা নির্ণয় করতে পারো কিনা দেখে। চলো এরপরে আমরা অধাতুকে একটু চিনে নিই। তোমরা জানো অধাতু কাকে বলে, তারপরে একটু আমরা দেখে নিই। দেখো, একটি মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে যদি 4, 5, 6, 7টি ইলেকট্রন থাকে, এখানে 3 হবে না, 4, 5, 6, 7টি ইলেকট্রন থাকে, তবে তারা অধাতু হয়। এটি শুধু এস এবং পি ব্লক মৌলের ক্ষেত্রেই প্রযোজ্য। তো আবার একটু বলি, দেখো এখানে 3 হবে না, 3 হচ্ছে ধাতুর ক্ষেত্রে প্রযোজ্য। 4, 5, 6, 7 যদি থাকে তাহলে সেটি হবে অধাতু। চলো আমরা একটু ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে বিষয়টি একটু নিশ্চিত হই। এটি কার প্রতীক? নাইট্রোজেন। পারমাণবিক সংখ্যা কত বলো তো? পারমাণবিক সংখ্যা হচ্ছে 7। আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2, 2s2, 2p3। এখানে একটু খেয়াল করে দেখো, আমাদের সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 2s2, 2p3। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সর্বশেষ শক্তি স্তর। তাহলে এই সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 2s এ 2টা, 2p-তে 3টা, মোট কয়টি ইলেকট্রন? 5টি ইলেকট্রন। তো এটি ধাতু হবে না অধাতু হবে? এটি একটি অধাতু। কেন? কারণ আমরা জানি 4, 5, 6, 7টি ইলেকট্রন থাকলে সেটি অধাতু হয়। তাহলে নাইট্রোজেন কি হলো? নাইট্রোজেন হচ্ছে একটি অধাতু। চলো আরও একটি উদাহরণ দেখি। ক্লোরিন। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, তোমরা একটু আগেই জেনেছ, এবং এর ইলেকট্রন বিন্যাসটিও আমরা করেছি। এখানে এর ইলেকট্রন বিন্যাসে দেখো সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 2s2, 2p5। তো এখানে কয়টা ইলেকট্রন আছে দেখো? 2 আর হচ্ছে 5, মোট 7টি ইলেকট্রন আছে।
যদি 7টি ইলেকট্রন থাকে তাহলে এটি কি হবে, ধাতু না অধাতু? তাহলে এটিও একটি অধাতু। চলো আমরা কিছু উদাহরণ বাড়ির কাজ দিয়ে দিই। সালফার, সিলিকন, অক্সিজেন, কার্বন, এরা ধাতু না অধাতু? তোমরা একটু বাসায় ইলেকট্রন বিন্যাস করে অবশ্যই এই কাজটি কমপ্লিট করে রাখবে। এই চ্যাপ্টারকে পড়াতে গেলে এই ধাতু অধাতু, যোজনীয় স্তর, যোজনী, এগুলো খুব দরকার হবে। তাই আমি একটু রিভিউ করে নিলাম তোমাদের পড়াগুলো। চলো আমরা পরবর্তী আলোচনায় চলে যাই। আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে যোজনী। তোমরা জানো যোজনী কাকে বলে, তারপর আমরা একটু দেখে নিই আসলে যোজনী কী। একটি মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে অষ্টক পূর্ণ করতে যতগুলো ইলেকট্রন ত্যাগ, গ্রহণ অথবা শেয়ার করতে হয় তাকে যোজনী বলে। তোমরা জানো প্রত্যেকটা মৌল স্থিতিশীল হতে চায়। স্থিতিশীল হয় কিভাবে? তাদের সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন বানিয়ে, কখনো কখনো সেটি 2টি ইলেকট্রনও বানিয়ে হয়। তো এই 8টি ইলেকট্রন বানিয়ে যে তারা স্থিতিশীল হয়, এই স্থিতিশীল হতে যতগুলো ইলেকট্রন ত্যাগ অথবা গ্রহণ অথবা শেয়ার করতে হয়, ওই ইলেকট্রন সংখ্যাই হচ্ছে তার যোজনী। আশা করি বুঝতে পেরেছি, এটি তোমরা জানো। তারপরে একটু দেখে নিলাম, অথবা ভিন্ন একটি সংজ্ঞা আমরা একটু দেখে নিই। একটি মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে যতগুলো বিজোড় ইলেকট্রন থাকে তাকে যোজনী বলে। এটি অধাতুর ক্ষেত্রে অধিক প্রযোজ্য, ধাতু অধাতু দুটির ক্ষেত্রেই প্রযোজ্য। তবে তোমাদের বোঝার সুবিধার্থে অধাতু কথাটা আমি একটু লিখে রেখেছি। তাহলে আমরা আবারও বলি, একটি মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে যতগুলো বিজোড় ইলেকট্রন থাকে তাকে যোজনী বলে। এটি খুব গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা, এটা তোমাদের খুব দরকার হবে পরবর্তীতে। চলো আমরা একটু উদাহরণের মাধ্যমে বিষয়গুলো একটু ক্লিয়ার হই। এখানে দেখো, এটা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। তোমরা জানো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসে দেখো সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে। কয়টা ইলেকট্রন আছে? একটি ইলেকট্রন আছে। এই সর্বশেষ শক্তি স্তরে যদি একটি ইলেকট্রন থাকে তাহলে এটি অবশ্যই কি হবে? ধাতু হবে। তো আমরা জানি ধাতুরা সাধারণত কি করে? ইলেকট্রন ত্যাগ করে। কয়টি ত্যাগ করবে? তার সর্বশেষ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকে তাই ত্যাগ করবে। এখানে দেখো সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে। এই একটা ইলেকট্রন সে ত্যাগ করবে। কেন ত্যাগ করবে? অষ্টক পূর্ণ করার জন্য। আসো বিষয়টা আমরা একটু খেয়াল করি। এখানে এই যে 3s এর একটি ইলেকট্রন ছিল, এই একটি ইলেকট্রন অন্য কোনো মৌলকে সে দিয়ে দেবে। দিয়ে দেখো এই যে 3টা স্তর 2s2 2p2 2s2 2p2 এই দুটি মিলে, খেয়াল করো আবারও বলছি, 2s2 2p2 এই দুটি মিলে কিন্তু সর্বশেষ শক্তি স্তরে এখন 8টি ইলেকট্রন হয়ে গেল। তো এই 8টি ইলেকট্রন হওয়ার জন্য এই যে 3s এর এই একটি ইলেকট্রন কিন্তু তাকে ত্যাগ করতে হচ্ছে বা এটা কাউকে দিয়ে দিতে হচ্ছে। তো এই যে একটি ইলেকট্রন যে দিয়ে দিল, এই একটি ইলেকট্রন দেওয়ার কারণে সোডিয়ামের যোজনী কত হলো? সোডিয়ামের যোজনী হলো 1। কেন? কারণ সোডিয়াম অষ্টক পূর্ণ করার জন্য একটি ইলেকট্রন ত্যাগ করেছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। তাহলে একটি ইলেকট্রন ত্যাগ করার কারণে সোডিয়ামের যোজনী হয়েছে 1। চলো ক্লোরিনের বিষয়টি একটু দেখি। ক্লোরিনে আমরা ইলেকট্রন বিন্যাস করলাম। ইলেকট্রন বিন্যাস করে দেখলাম যে এর সর্বশেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন আছে। 7টি ইলেকট্রন থাকায় ক্লোরিন কিন্তু একটি অধাতু। ক্লোরিন হচ্ছে অধাতু। আমরা জানি অধাতুরা ইলেকট্রন গ্রহণ করে। তো এখন যেহেতু তার 7টি ইলেকট্রন আছে, অষ্টক পূর্ণ করার জন্য তার আর কয়টা ইলেকট্রন প্রয়োজন হবে? একটি ইলেকট্রন প্রয়োজন হবে। ওই যে সোডিয়াম যে ইলেকট্রনটা ত্যাগ করেছে, ক্লোরিন কিন্তু সেই ইলেকট্রনটি গ্রহণ করতে সক্ষম হবে। দেখো ক্লোরিন কিন্তু এই একটি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে এই যে দেখো অষ্টক পূর্ণ করেছে। হ্যাঁ, 2 আর 8। দেখো আবারও বাইরে থেকে কিন্তু একটি ইলেকট্রন আসতেছে, এসে এখানে 2 এবং 8, 2 এবং 6 মোট 8টি ইলেকট্রন হয়েছে। খেয়াল করো 2p-তে কিন্তু আগে ইলেকট্রন ছিল 5টা। বাইরে থেকে একটি ইলেকট্রন আসার ফলে এখন কিন্তু
ইলেকট্রন হয়েছে 6টা, এবং এই 2 আর 6 মিলে মোট 8টি ইলেকট্রন হয়েছে। তাহলে বলো তো ক্লোরিন কয়টা ইলেকট্রন ছেড়েছে? 1টি ইলেকট্রন ছেড়েছে। সোডিয়াম কয়টা ইলেকট্রন গ্রহণ করেছিল? সোডিয়াম 1টি ইলেকট্রন ত্যাগ করেছিল। সোডিয়াম 1টি ইলেকট্রন ত্যাগ করেছিল, আর ক্লোরিন 1টি ইলেকট্রন গ্রহণ করেছে। সোডিয়াম 1টি ত্যাগ করার কারণে সোডিয়ামের কি হলো? ল্যাপটপের কি চার্জার আনেনি? জি না, এটা কি করবো? ক্লোজ করে দাও।